আমি একটা মুসলমান হিসাবে আমি লজ্জিত হয়ে বলছি যে যারা মুসলমানের বা ইসলাম ধর্মের প্রচারক হিসেবে দাবিদার, সেই ধর্ম ব্যবসায়ী তিনি একটা অন্য নারীকে নিয়ে উনি আরামায়েশ কাটানোর জন্য ইচ্ছে করে গেছিলেন। যদিও পরবর্তী পর্যায়ে এই ধর্ম ব্যবসায়ী সাফাই দেওয়ার চেষ্টা করেছেন যে তার এটা বৈধ স্ত্রী, নির্লজ্জ মিথ্যাচার করেছেন। এখানে কিন্তু আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে সে তার এই রিসোর্টে যখন উঠে তখন তার রেজিস্ট্রেশনে তার নামের পাশে তার স্ত্রী হিসাবে যে নামটি লিখেছেন তিনি তার বৈধ স্ত্রী আমিনা চৌধুরী। যদি এই নারী যদি তার দ্বিতীয় স্ত্রী হতো, বৈধ যদি হতো, তাহলে তার নাম যেটা সেটাই লিখতেন, যে জাহানারা ঝর্ণা সেটাই লিখতেন। তিনি লেখেন নাই কারণ এটা তার বৈধ স্ত্রী নয়। এর মধ্যে একটা ঘটনার মধ্যে প্রমাণিত যে সে অনৈতিক কাজে জড়িত ছিল। এরপরে যখন সে ওখান থেকে বের হয়ে যায়, গাড়িতে উঠে তার স্ত্রীকে ফোন করে এই মিথ্যাচারে থাকার জন্য সে তার স্ত্রীকে বলে যে আমি জনগণের সামনে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলতে বাধ্য হয়েছিলাম। আসলে সে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে তার আরেক বন্ধু শহীদুলের স্ত্রী, হাফেজ শহীদুলের স্ত্রী। এটা বলে তার স্ত্রীকে সে আশ্বস্ত করে। এটাও একটা এর মাধ্যমে প্রমাণিত হয় যে আসলে ওই মহিলা তার স্ত্রী ছিল না, সে একটা অনৈতিক কাজে ছিল। আমরা খুব হতাশ হয়ে লক্ষ্য করলাম যে তাকে রক্ষা করার জন্য, তার এই অনৈতিক কাজের জন্য, তাকে রক্ষা করার জন্য এই ধর্ম যারা ভিত্তিক দল হেফাজত নাম করে তাদের নেতৃবৃন্দ তার পক্ষে ছাপাই গেলে যে না তার এটা বৈধ স্ত্রী। এর মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার হয়েছে জাতির সামনে, এই তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা এদের কথা এবং কাজের মিল নেই। এরা প্রচন্ড মিথ্যা কথা বলে অভ্যস্ত। এরা ধর্মের দোহাই দিয়ে এহেন কোনো অপকর্ম নাই। এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মকে আসলে শ্রদ্ধা করে না। ধর্মকে এরা তাদের ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এবং এই ধর্মকে দিয়ে পুঁজি করেই যারা ধর্মান্ধ, যারা একেবারে অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত মাদ্রাসার ছাত্রদেরকে প্রভাবিত করে বিভিন্ন সময় সন্ত্রাস প্রয়োজ্য কর্মকাণ্ড করে যাচ্ছে। এটা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে আসছে। আমরা দেখেছি হাটহাজারীতে 26 তারিখে তারা যে তাণ্ডবতা চালিয়েছিল, এই সরকারি অফিস আদালত পুড়িয়ে দিয়ে থানাবন্দি লুট করতে গিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়াতে শতাধিক প্রতিষ্ঠান তারা ধ্বংস করে চাবন্দি পুড়িয়ে, এমনকি রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সরকারি ভবন সবগুলো পুড়িয়ে তছনছ করে দিয়েছে। এইগুলো কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা প্রমাণিত। এবং এরা মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে অবস্থান, জাতির পিতাকে তারা অশ্রদ্ধা করেছে, জাতীয় পতাকাকে অসম্মান করেছে, জাতীয় সঙ্গীতকে এরা কখনো মানে না, বা এরা কখনো জাতীয় সঙ্গীত গায় না, তাকেও অসম্মান করে। এরা মূলত ৭১ সেই পাকিস্তানের পরের যে শক্তি, সেই পাকিস্তানের প্রেতাত্মা, যারা এখনো মনে প্রাণে স্বাধীন বাংলাদেশ মেনে পারে নাই, তারা এখনো মনে প্রাণে পাকিস্তানের প্রেমে অন্ধ। এদের মূল লক্ষ্যই হচ্ছে তারা স্বাধীন বাংলাদেশ যেহেতু মেনে নিতে পারে নাই, এই বাংলাদেশটাকে তাদের বিদেশি প্রভুর নেতৃত্বে ব্যাখ্যা করার একটা চক্রান্ত হয়েছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করে দেখেছি যে এই তথাকথিত এই ধর্ম ব্যবসায়ী দল হেফাজতে তাদের সঙ্গে এই যুদ্ধাপরাধী জামাত ইসলামী এবং আমাদের সেই আরেকটা তাদের অপশক্তি বিএনপি, যারা বিভিন্ন সময় এই দেশটাকে ধ্বংস করেছেন আসলে কর্মকাণ্ড করে, ক্ষমতা থেকে লুটপাট করে, এরা রাজনৈতিকভাবে সরকারের বিরুদ্ধে কোনো সুবিধা অবস্থান করতে না পেরে এখন এই হেফাজতকে সঙ্গে নিয়ে এই ধর্ম ব্যবসায়ীদের হেফাজত, জামাত, এদেরকে নিয়ে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাই। আমরা তাদের এই তাণ্ডবতা, তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদেরকে আশ্বস্ত করি আমরা চেষ্টা করব আমাদের দলীয়ভাবে আমাদের দলের নেতা কর্মী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহায়তা করে পুনর্বাসন করার জন্য। আমি পাশাপাশি আর একটা বিষয় পরিষ্কারভাবে জানিয়ে চাই, আমরা বলেছি এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা এই হাটহাজারী, যারা ব্রাহ্মণবাড়িয়া এবং এই সোনারগাঁয়ে
ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে জড়িত, নাশকতার কার্যকলাপের সঙ্গে জড়িত প্রত্যেকের নাম ঠিকানা খুঁজে বের করার জন্য আমাদের নেতাকর্মীর নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকের নাম ঠিকানা, পিতার নাম এবং তারা কে কি করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেগুলোকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এই সন্ত্রাসী নাশকতা কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর দিয়েছে এবং আমরা প্রত্যেককে খুঁজে বের করে তাদেরকে আইন আওতায় শাস্তি আমরা নিশ্চিত করব। পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিও আমরা নির্দেশনা দিয়েছি। তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের নাম ঠিকানা বের করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করার জন্য, যারা এখনো মামলা করেন নাই তারা মামলা দায়ের করবেন এবং আমরা এই আইনের ভিত্তিতেই তাদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি দিয়ে বাংলাদেশ থেকে সন্ত্রাস নৈরাজ্য আমরা দূর করব। পাশাপাশি আমরা এটাও জানিতে চাই আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশে আওয়ামী লীগ সহ সকল সহযোগী ভাতৃত্ব সংগঠনের কর্মীদেরকে এরপর থেকে এই ধর্ম ব্যবসায়ীর নামে হোক বা ওই জামাত ইসলামের যুদ্ধাপরাধীর নামেই হোক আর বিএনপির নামেই হোক না কেন, এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে উন্নয়ন করবে, বাধা সৃষ্টি করবে, ধ্বংসাত্মক কার্যকলাপ করবে, এগুলোকে আর বরদাস্ত করা হবে না। প্রত্যেক জেলা উপজেলায় সরকারের প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ সতর্ক থাকবে, প্রস্তুত থাকবে, প্রশাসনকে সহায়তা করবে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী সহায়তা করবে এবং জনগণকে নিয়েই এদেরকে এই কঠোরভাবে এদেরকে দমন করা হবে। আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস যে আপনাদের মাধ্যমেই সারা দেশের আমাদের নেতাকর্মী সাধারণ জনতার কাছে বার্তা পৌঁছে যাবে এবং আমরা এই জনগণকে নিয়েই এই অপশক্তির অপকর্ম আমরা কঠোরভাবে দমন করে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে পারবো। আপনাদের সঙ্গে ধন্যবাদ। প্রশ্ন থাকে জয় বাংলা। ভাই একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো এর আগে আমরা দেখেছি মাহমুদ, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন ধর্ম ব্যবসায়ী যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তাদেরকে তাদের কার্যক্রমের জন্য, যেমন হেফাজত ইসলাম করেছেন সেইভাবেই কিন্তু তাদের কার্যক্রমের জন্য তাদের নিষিদ্ধ করা হয়েছে। হেফাজত ইসলাম যেহেতু নিবন্ধিত রাজনৈতিক কোনো দল নয়, এদের কার্যক্রমের জন্য আপনারা সেইভাবে কোনো ব্যবস্থা নেবেন কিনা অথবা তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের জন্য সুপারিশ করবেন কিনা? আমরা ইতিমধ্যে আপনি ভালো একটা প্রশ্ন করেছেন যে হেফাজতে ইসলাম নাম করে যে সংগঠনটা, এটা অরাজনৈতিক সংগঠন হিসেবে তারা নিজেদের দাবি করে, কিন্তু তাদের সম্প্রতি কর্মকাণ্ড দেখা যায় তারা অরাজনৈতিক শব্দাবরণে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে চান। আমরা ইতিমধ্যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা কর্মে যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ তারা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করি যে রাজনৈতিক নিবন্ধিত দল ছাড়া এই দেশে কেউ রাজনীতি যাতে না করতে পারে বা অবৈধভাবে অনৈতিক কার্যকলাপ করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। হানিফ ভাই যে বিষয়টা দাঁড়ালো যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে যে ঘটনা হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং সোনারগাঁতে ঘটলো, তার আগে কিন্তু হেফাজত কেস চালিয়েছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার কথা বলেছে, আপনার এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তখনও আমরা দেখেছি যে আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এর আস্ফালনের কারণে, এই নীরব থাকার কারণেই কি এই ঘটনাগুলি ঘটেছে? আমি একটা বিষয়ে আমার মনে হয় যে একটা ভুল ধারণা আছে সাংবাদিক বন্ধুদের, সেটা হলো যে হেফাজত যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা যখন উদ্যোক্তা আচরণ করেছিল, তাৎক্ষণিকভাবেই কিন্তু আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন, যুবলীগ ছাত্র সকলে কিন্তু মাটির প্রতিবাদ করছে। আমাদের কুষ্টিয়াতে রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্যের যে ভাঙা হয়েছিল সেটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, সুনির্দিষ্ট মামলা দিয়ে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা সেই সময় আওয়ামী লীগ সকলেই তার আমরা শক্তভাবে মাঠে আমরা ছিলাম। কিন্তু যেহেতু আমাদের 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য সারা জাতীয়ভাবে একটা প্রস্তুতি ছিল। এই সময়টা যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যারা আসবেন তারা শুভেচ্ছা দিবেন, এই অনুষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে করা যায় সেই কারণে সরকার পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল যতটা সম্ভব যে কোনো শক্ত পদক্ষেপ না নিয়ে একটা পরিবেশ স্থিতিশীল রেখে এই প্রোগ্রামগুলো সম্পন্ন করার। আমাদের সেই জন্য হয়তো এরা ভেবেছে যে আমরা হয়তো তাদেরকে ছাড় দিয়েছি,
আমরা কোনো অনৈতিক কাজে আমাদের সরকার বঙ্গবন্ধু জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বের সরকার কোনো অনৈতিক সহিংস নাশকতামূলক কর্মকাণ্ড এটা বরদাস্ত করবে না। হানিফ ভাই, এইখানে পার্টিকুলার এই সোনারগাঁয়ের ঘটনায় আমরা যেটা এসে এবং তথ্য পেয়েছি যে এখানে বিএনপি এবং জাতীয় পার্টিরও ইন্ধন ছিল, এই যে পরবর্তীতে যে স্থানীয় সংসদ সদস্য এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? স্থানীয় সংসদ সদস্যের কিন্তু অভিযোগ করেছেন। আমি একটু বলতে চাচ্ছি, বিশেষ করে এখানকার স্থানীয় সংসদ সদস্যের ইন্ধন ছিল। আমরা সোনারগাঁয়ে এসেছি কখন? যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যে সামনে রেখে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের একটি অংশ, একটি মহল, যারা স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, যারা পাকিস্তানের এজেন্ট, যারা আইএসআইয়ের এজেন্ট, সেই অপশক্তি ধর্ম ব্যবসায়ী, যারা বাংলাদেশের স্বাধীনতাকে যারা মেনে নেয়নি, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা যে লক্ষ্যে বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য যখন তারই সুযোগ্য সন্তান জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ভাবমূর্তি যখন সারা বিশ্বে বৃদ্ধি পেয়েছে, যখন বাংলাদেশের বাঙালি জাতি মর্যাদা বৃদ্ধি পেয়েছে, উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই অবস্থায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য বাংলাদেশকে তালেবানি স্টাইলের দেশ পাকিস্তান, আফগানিস্তান, সুদান, ইথিওপিয়ার মতো দেশ, মানে দক্ষিণ ইয়েমেনের মতো রাষ্ট্র বানানোর লক্ষ্য এই যারা ধর্ম ব্যবসায়ী, তারা বিএনপি, জামাত এবং শিবির, যারা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, এই অপশক্তি দেশে নেমে অরাজকতা সৃষ্টি করছে, যারা দেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে, যেই জামাত, বিএনপি অপশক্তি, সেই শক্তি সকলে মিলে বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত হচ্ছে। 17 জন মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের অপকর্মের জন্য, তাদের অপকৌশলের জন্য। তারা দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে সে থানা লুট, রেল স্টেশনে জ্বালিয়ে দেওয়া, মানুষ থানায় লুট করা, হাড়িতে হামলা করা, পুলিশেতে অত্যাচার করা, মানুষ হত্যা করা, সাধারণ মানুষকে ব্যবহার করেছে, শিশুদেরকে ব্যবহার করেছে। এরা খুবই হিংস্র, অমানবিক এবং দানবীয় কায়দায় পাকিস্তানি হানাদার বাহিনীর চাইতেও এরা জঘন্য, ভয়ঙ্কর, নির্মম। তারা নারী, পুরুষ, বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান কিছু মানে তারা শুধু টার্গেট করে আওয়ামী লীগের নেতা কর্মীদের করে হামলা করেছে এটা নয়, তারা সরকারি সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি, এমনকি এদেশের ব্যবসা কেন্দ্রগুলো যেখানে মানুষ যায় খাদ্য গ্রহণ করে, রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে এদেশের বাঙালি কালচারের সাথে, সৃষ্টির সাথে, বাঙালি জাতীয়তাবাদের সাথে সম্পর্কযুক্ত সে ওস্তাদ আলাউদ্দিন খানের স্মৃতিচিহ্ন থেকে আরম্ভ করে গণগ্রন্থকার, পাবলিক লাইব্রেরি, এমনকি অফিস আদালত, ভূমি অফিস যেখানে দলিল, দস্তাবেজ রেকর্ড থাকে, পৌরসভার ভবন, মানি নাগরিক, এদেশের মানুষরা যেখানে পায় সেই জায়গাগুলোকে তারা মূলত বাংলাদেশ বিরোধী এই অপশক্তি অপকর্ম করে, তাদের অপকর্মের পরে তারা আরাম আয়েসে সময় কাটানোর জন্য তারা রিসোর্টে এসে অবকাশকালীন সময়ে তামাশা করতে এসেছে, আর সেই তামাশা এদেশের জনগণের কাছে ধরা পড়েছে। আর ধরা পড়ার পরে তারা উন্মত্ত হয়ে গিয়েছে। চিন্তা করতে হবে যে এরা কারা, এরা কেমন ধর্ম ব্যবসায়ী, যারা অপকর্ম করার পরে এদের যারা নেতা তাদেরকে রক্ষা করার জন্য তারা অপপ্রচার, অর্থাৎ এরা ধর্ম ব্যবসায়ীকে, ধর্মকে নিজেদের অপকর্ম, তামাশা, লাম্পত্য পূর্ণ কর্মকাণ্ডকে এস্টাবলিশ করার জন্য এরা যাতায়াত, ইসলামকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, কোরআন হাদিসকে, পবিত্র কোরআন হাদিসকেও ব্যবহার করে, অপব্যবহার করে। এদের বিরুদ্ধে আমার মনে হয়, আমি মনে করি শুধু আওয়ামী লীগ নয়, আমাদের সকলে সাংবাদিক, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের পক্ষের সকলে সম্মিলিতভাবে এদেরকে মোকাবেলা করতে, এদেরকে প্রতিহত করতে, এদেরকে নিচ্ছিন্ন করতে। এরা কিন্তু সুযোগ পেলে কাউকে ছাড়বে না। এরা বাংলাদেশকে ধ্বংস করতে চান, বাংলাদেশের 17 কোটি মানুষের শত্রু, এই মানবতার শত্রু,
এই মানুষের এই অপকর্মকারীদের পক্ষে যারা বিএনপি জামাত, যারা পৃষ্ঠপোষকতা, যারা শুনছে টার্গেট ধরছে, আওয়ামী লীগের নেতা তারা টার্গেট ধরেছে এদেশের ব্যবসা বাণিজ্যের সাথে তারা সম্পর্ক ছিল, ব্যবসা প্রতিষ্ঠান। এরা টার্গেট করেছে পুলিশ বাহিনী, যাতে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে। এরা সবচেয়ে জীবনের ভয়ে এরা সরে দাঁড়াবে, আর এরা অপকর্ম করবে এবং অপকর্ম করে বাংলাদেশকে তালেবানি স্টাইলে রাষ্ট্র বানাবে। আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশকে আমরা কোনো ক্রমেই এই অপশক্তিকে হাতে আমরা ছেড়ে দিতে পারি। আমাদের উচিত, আমরা মনে করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে এদেরকে মোকাবেলা করতে হবে। এদেরকে শেকড় উৎপাটন করতে হবে। এদের শেকড় যদি উৎপাটন করতে না পারি, এরা ৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা তার পরিবারকে হত্যা করেছে। এরাই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে ৩০ লক্ষ শহীদ মানুষকে হত্যা করেছে, ২ লক্ষ মা বোনের সম্প্রহানি ঘটিয়েছে। এরা যান মাল বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। আমার মনে হয় সময় এসেছে এই অপকর্মকারী, এই অপরাধী শক্তি, এই অপশক্তিকে, এই ধর্ম ব্যবসায়ীদেরকে মূলোৎপাটন করার জন্য আমি মনে করি যে বিশেষ আইনের ব্যবস্থা, স্পেশাল ট্রাইব্যুনাল করে এই ধর্ম ব্যবসায়ীদেরকে যারা জীবন মাল এবং সম্পদের হানি ঘটে, যারা আইনের অবনতি ঘটিয়ে দেশ বিরোধী কর্মকাণ্ড করে, তাদেরকে বিচার করতে হবে এবং কঠোর বিচারের মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে উন্নয়ন, অগ্রগতি এবং শান্তিময় একটি বাংলাদেশ করতে চাই। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এই প্রশ্নে ঐক্যবদ্ধ আছে। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এদেরকে মোকাবেলা করব এবং এদের এই অপকর্মকে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা তুলে ধরুন, এমনভাবে তুলে ধরুন যে প্রকৃত ঘটনা তুলে ধরার ভিতর দিয়ে বিএনপি জামাতের চরিত্র উন্মোচিত হবে এবং এই ধর্ম ব্যবসায়ীদের যে চরিত্র, এরা অপকর্মকারী, সময় সুযোগ পেলেই এরা নারীদের উপর হামলে পড়ে, এরা শিশু নির্যাতন করে, এরা পারলে আগুন জ্বালায়। এরা ৭১ সালে যেরকম করেছে, এরা ২০০১ সালের পর ওই একই আচরণ করেছে নির্বাচনের পরে সারা ক্ষমতায় এসে। এই অপশক্তিকে আমাদের সময় এসেছে সকলে মিলে মোকাবেলা করতে হবে। আর নারায়ণগঞ্জে যারা অপকর্ম করেছে, এদেরই বন্ধুরাই, এদেরই সহযোগীরাই কিন্তু হাটহাজারীতে হামলা করেছে, এরাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে করেছে। এখানে কোনো ব্যক্তিকে দোষারোপ করার কোনো লাভ নেই। এখানে মূলত হলো এই অপকর্মের সাথে যারা জড়িত সক্রিয় অংশগ্রহণ করছে এবং এদেরকে ব্যবহার যারা করেছে, এদের উপর ভর করে যারা অপকর্মকে সমর্থন করেছে, এই সকল অপশক্তি যারা রাজনীতির নামে, যারা মানুষের পুরো আঘাত হানে, নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আমাদের লিখতে হবে, আমাদের জনমত তৈরি করতে হবে। আমরা এই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা সবসময় আমরা কোনো ক্রমেই এদেরকে ছাড় দেই নেই, ছাড় দেওয়ার কোনো কারণ নেই। আমরা এখনো ছাড় দিই নেই, আগামীতেও দেবো না। কারণ আমরা চেতনায়, আমরা নীতিতে, আমরা জাতির পিতার আদর্শে বিশ্বাসী। এই আদর্শের জায়গায় আমরা চুল পরিমাণ কাউকে ছাড় দিতে পারি না। আমরা জানি যে খালেদা জিয়া যখন ক্ষমতা ছিল তখন এই নারায়ণগঞ্জে আমি যেটা বলছি যে সোনারগাঁতে এখানে এই হামলার সঙ্গে কারা জড়িত ছিল এগুলোকে আমরা বলেছি যে যারা হামলার শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকেই তারা সমস্ত যারা হামলার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আইডেন্টিফাই করে তাদের নাম দিয়ে মামলা দিই। এই কোন দল করবে না করলে এটা কিন্তু দলবিরোধী বিষয়। এখানে মূল হয়েছে যে যারা হামলা করেছিল তারা সন্ত্রাসী, তারা নাশকতার সঙ্গে জড়িত। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, নাশক কর্মকাণ্ড করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা একটা প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে খালেদা জিয়া যখন ক্ষমতা ছিল তখন এই নারায়ণগঞ্জে আলটিমেটাম দিয়ে তাকে কিন্তু আসতে দেওয়া হয়নি। তো সেই পরিমাণ শক্তি ছিল আওয়ামী লীগের। তো এখন আওয়ামী লীগ খালি এতটাই দুর্বল যে হেফাজতের মতো একটা অরাজনৈতিক সংগঠন এখানে অরাজকতা করছে। আমি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সারা বাংলাদেশেই শক্তিশালী আছে। নারায়ণগঞ্জের প্রতি যেমন শক্তিশালী ছিল, এখন শক্তিশালী আছে। সাংগঠনিকভাবে আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবী, ছাত্র সকলেই শক্তিশালী। আমরা এই অপশক্তি, এটা রাতের অন্ধকারে বা বিশেষ একটা হঠকারিতাভাবে আশঙ্কাভাবে একটা তার সন্ত্রাসী নাশকতা কর্মকাণ্ড করেছে, সেটা হয়তো
আওয়ামী লীগ যদি প্রস্তুত থাকতো তাহলে অবশ্যই তার শক্তভাবে এর মোকাবেলা করতে পারত। সেই সময় হয়তো সেটা দিকে যায় নাই। এখানে একজন ধর্ম ব্যবসায়ী, ধর্ম নেতা হিসাবে নিজেকে দাবি করে, ইসলামের কথা বলে, নীতিনৈতিক কথা বলে, তিনি একটা অন্য নারীকে নিয়ে এসব অনৈতিক কাজে লিপ্ত আছে। সেটা জনগণ ধরেছে। জনগণ ধরার পরে তাদেরকে এটা নিয়ে বাদনত হয়েছে এবং পরে দেখা গেছে তার অনুসারীরা এই হেফাজতের নাম করে তারা যে তাকে ওখান থেকে উদ্ধার করছে এবং এটা ভাঙচুর করছে। এটা একটা আকস্মিক একটা ঘটনা। হানিফ ভাই, যে ভাস্কর্যের ওখানে রাতের অন্ধকারে, রাত 2:30টার সময় ওখানে যে দুজন যে রাতের অন্ধকারে যখন একেবারে সারা এলাকায় ঘুমন্ত, সেই অবস্থায় রাতের অন্ধকারে চোর মধ্যে যে মানুষ করছে, সেটা পরে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা তো এমন নয় যে সাংগঠনিক শক্তি দুর্বল বলে এখানে হচ্ছে, সেটা নয়। এটা বিচ্ছিন্ন ঘটনা যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু আপনার কি মনে হয় না হানিফ ভাই যে এই 11-12 বছরে আওয়ামী লীগের মধ্যে অনেক হেফাজত, বিএনপি, জামাত, স্বাধীনতা যুদ্ধ করার যে শক্তি ভিতরে ঢুকেছে, যার কারণে এই পরিস্থিতিগুলি তৈরি হচ্ছে বা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এটাকে প্রটেস্ট করতে পারছে না? আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক সংগঠন। আমরা তো এখানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দায়িত্ব নিয়েছেন এখানে। যারা একটা সন্ত্রাসী কর্মকর্তা রয়েছেন না, এটা তো আইন শৃঙ্খলা বাহিনী নেবে। এটা তো কোনো রাজনৈতিক কোনো এখানে ছিল না, কর্মসূচি নয় যে যেটা নিয়ে পাল্টাপাল্টি হবে। এখানে একটা রাষ্ট্র কর্মকাণ্ড করেছে, সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিয়েছে, সেটাই নেওয়া উচিত। কিন্তু ভাই আমরা ঘটনার প্রথম দিন থেকে দেখতেছি প্রশাসন আছে, তেমন কোনো ভূমিকা নাই। সংগঠন এবং এটা এখনো চলমান আছে। কিছুদিন আগে এই স্থানীয় সাংবাদিকদের আবার মারা হলো, তাহলে প্রশাসন কেন এখনো নীরব? প্রশাসন আপনাদের এখন সাংবাদিকদেরকে মারা হয়েছে, সেই সাংবাদিক মামলা করেছে। মামলা যদি করে থাকে অবশ্যই আমরা আশ্বস্ত করছি যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে আপনাদের একটা বিষয় জানিয়ে একটা ঘটনা ঘটার পর সেই ব্যক্তি, ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি যদি মামলা হয়, তখন তাকে খুঁজে পেলে তারপর তাকে ধরা হয়। অনেক সময় দেখা যায়, বেশিরভাগ সময় ঘটনা ঘটিয়ে এই সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড করে এরা লুকিয়ে যায়, পালিয়ে যায়। স্বাভাবিকভাবে প্রশাসনকে তাৎক্ষণিক পাওয়া যায় না, তবে ধরা হবে। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে বঙ্গবন্ধুর ঘোরালে পরে যে আঘাত করেছিল সেই সন্ত্রাসী, যে যাকে আমরা এখন সন্ত্রাসী নেতা হিসেবে বা কর্মী হিসেবে ওখানে জানা যাচ্ছে, আমি প্রাথমিকভাবে সেই তাকে তো ধরা হয়েছে, প্রত্যেকটাই ধরা হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে যেটা ঘটেছিল সেই তাৎক্ষণিকভাবে এখন ধরতে পারে নাই, যে তার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি আমার মনে হয় যে আমাদের যথেষ্ট হয়েছে। সবাইকে ধন্যবাদ দিই। আওয়ামী লীগ তো ভাই রাজনৈতিক সব লাভ দিয়ে পড়বে না, করবে। আপনারা তো রাজনৈতিক এখনো কিন্তু ভাই এখনো হেফাজতকে ছাড় দিয়ে চলা হচ্ছে। এখনো ধুলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য কিন্তু ধুলাইখাল থেকে সরিয়ে ফেলা হয়েছে। না, সরানো হয়নি। এটা এখনো হয়নি। আগাম কোনো এই ধরনের কথা বলতে এই যে এখন এই গুজবে কিন্তু প্রায় সময় শুনি গুজব, এবং আমার মনে হয় যে আমি একটা গুজব ছড়ায়। গেল 25 তারিখে আজম ভাই বললেন আওয়ামী কমিশন যে আমরা মিটিং হয়, দেখলাম 26 তারিখে এবার হামলা করলো ঢাকা নারায়ণগঞ্জ। আজম ভাই বললেন না, তিনি পার্টি অফিসে মিটিং করছেন সবার সামনে। আমরা মিডিয়া কভারেজ আগে বলেছি যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমাদের সকলে আমাদের আমাদের এই প্রোগ্রাম জাতীয় প্রোগ্রাম করা হয়। এবং সেই সময় বিদেশি মেহমান আসবে, এটাই প্রত্যাশা ছিল, এটাই আমরা সকলে চেষ্টা করি। সেই সময় আশঙ্কায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে আমি আগেই বলেছি যে ভবিষ্যতে এই ধরনের অপরাজনীতিকে কঠোরভাবেই মোকাবেলা করতে হবে।